আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের সব থেকে বড় কালচারাল ফেস্টিভ্যাল দুবাই গ্লোবাল ভিলেজে। 90টিরও বেশি দেশের প্যাভিলিয়ন, অসংখ্য খাবার, শপিং, রাইডস আর বিনোদনের এক অসাধারণ জগৎ। চলুন দেখে আসি কি আছে ভিতরে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে একটি এন্ট্রি টিকিট নিতে হবে। এটা হলো টিকিট কাউন্টার। তো চলুন দেখি টিকিটের ফি কত। এটা গ্লোবাল ভিলেজের এন্ট্রি টিকিট 25 দিরহাম, যেটা শুক্রবারে হয় 30 দিরহাম, বাকি সব দিন 25 দিরহাম। বাট টুইসডে মঙ্গলবারে এখানে শুধুমাত্র ফ্যামিলি এন্ট্রি করতে পারে, ওই দিন সিঙ্গেল মানুষদের এন্ট্রি এলাও না। তো এটার যে দাম, এটা বাইরের গেট দেখেই দামটা উঠে গেছে। বাহিরের গেট দেখে ফি উঠে গেছে বলতে আমি বোঝাতে চাইছি যে গেটটা এত সুন্দর, বাহিরের লুকটাই এত সুন্দর যে 25 দিরহামদের টিকিট কাটলে বাহিরের লুক দেখলেই মনে হয় পয়সা উসুল হলো, ব্যাপারটা কিছুটা এরকম। এখানে একটি জিনিস খুব ভালো লাগছে যে যারা অসুস্থ, বৃদ্ধ বা ছোট ছোট বাচ্চা, এত বড় এরিয়াতে তারা পায়ে হেঁটে ঘুরতে তাদের খুব কষ্ট হবে, এদের সুবিধার্থে এখানে হুইল চেয়ার এবং চলমান চেয়ার, পাশাপাশি ছোট ছোট গাড়ি ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। তো গেট দিয়ে ঢুকেই হাতের ডানে প্রথমে পেয়ে যাবেন চায়না, আর বাম দিকে যদি ঘোরেন তাহলে দেখবেন আফ্রিকার কিংয়ের একটা মূর্তি। তো আলোক ঝলমলে এত সুন্দর একটা জায়গায় আপনাকে কিভাবে আসবেন, আপনার দুবাইয়ের কোন প্রান্ত থেকে অথবা ইউনাইটেড আরব এমিরেটসের কোন প্রান্ত থেকে কিভাবে আসলে আপনার সব থেকে সুবিধা হবে, ভিডিওর শেষ অংশে বিস্তারিত বলে দেবো। সুতরাং জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আসলে সব থেকে আপনার ভালো লাগবে কি দেখে জানেন? এখানে যেমন 90টি দেশের স্টল, খাবার, সংস্কৃতি ইত্যাদি দেখতে পারবেন। পাশাপাশি এখানে অনেকগুলো দেশের মানুষ আপনি দেখতে পারবেন। এই যে হাজার হাজার মানুষ যারা আসতেছে না, বিভিন্ন দেশের মানুষেরা, এরা কিন্তু দুবাইয়ের স্থানীয় খুব কম, বিভিন্ন দেশ থেকে এরা এটা দেখতে আসছে। তো চলুন কথা না বাড়ে একটা একটা করে স্টল দেখতে থাকি। আমার দেখে মনে হচ্ছে এটা আফ্রিকার স্টল হবে, কোথাও লেখা নাই, বাট আফ্রিকাই হবে হয়তো, সিম্বলগুলো বলে। এটা 100% শিওর যেটা অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার পাশে এটা ফ্রান্স, আর ফ্রান্সের ঠিক পাশেই ইতালি। এই অস্ট্রেলিয়ার স্টলের ঠিক অপোজিটে এইখানে এই যে বুখরা আলদার, এটা হলো উজবেকিস্তানীয় একটা রেস্টুরেন্ট। এটা উজবেকিস্তান এবং আরবীয় খাবার, আরবীয় যে খাবারগুলো আছে এরা মিলেমিশে একটা রেস্টুরেন্ট করছে। এখানে খুব সুস্বাদু এই মিডল ইস্টের খাবার এবং উজবেকিস্তানের খাবার পাওয়া যায়। তো আমার সোজা যেটা দেখা যাচ্ছে এটা তুরস্কের স্টল, এবং এটা অনেক বড়। তো আমি শুরু করব তুরস্ক দিয়ে। চলুন দেখি তুরস্কের ভিতর কি আছে। টার্কিদের বিখ্যাত আইসক্রিম। আইসক্রিমের পরে দেখতে পাচ্ছেন তুরস্কের আরেকটি বিখ্যাত খাবার বাকলাভা, যেটা তুরস্কের তুমুল জনপ্রিয় একটা খাবার, এবং তুরস্কের এই খাবারটি বিশ্বব্যাপীও জনপ্রিয়। এরপর এখানে দারুণ সব নকশা করা গৃহস্থালী পণ্য, যেটা আসলে মহিলাদের কাছে খুব জনপ্রিয়। নকশাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন, এবং দামও রিজনেবল, 15 দিরহাম 20 দিরহাম করে একটা জিনিস। এটা ওদের পাপোশ বা হাতের কাজ করা জিনিস, খুবই সুন্দর, অসাধারণ। টুকিটাকি মহিলাদের অর্নামেন্টসও আছে, ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের পোশাকের দোকান, মানে তুরস্কের লোকজন যেগুলো পরে ব্যবহার করে বা কেনাবেচা করে সেই ধরনের। তারপরে এটা দেখতে পাচ্ছেন অর্নামেন্টসের দোকান। এরপরেই দেখতে পাবেন মশলার দোকান। এরকম নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিস আছে। ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল ঘোরাতে গেলে এই গ্লোবাল ভিলেজ ঘুরতে কমপক্ষে আমার 1 মাস লাগবে। সো আমি শর্টকাটে শেষ করতেছি তুরস্ক, এরপর অন্য কোনো দেশে ঢুকতেছি। আবারও তুরস্কের সেই বিখ্যাত জনপ্রিয় খাবারটি, এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন শামুক। এগুলো কিন্তু শামুক, এবং এইটাও কিন্তু দারুণ জনপ্রিয় একটা খাবার এবং খুব সুস্বাদু মনে করে ওরা খায়। আমি জীবনে যদি কোনোদিন খাওয়ার সুযোগ পাই খাবো, বাট আপাতত খাওয়ার ইচ্ছা নাই। তুরস্ক থেকে বের হলেই তুরস্ক থেকে পাশেই পাইছি পাকিস্তান। তো চলুন দেখি পাকিস্তানের ভিতরে প্রবেশ করা যাক। পাকিস্তান ঢুকে প্রথমেই দেখতে পেলাম চামড়ার দ্রব্য, চামড়ার ব্যাগ, মানি ব্যাগ, পার্স ইত্যাদি। তারপর পোশাকের দোকান, এরপরেই সেই বিখ্যাত পাকিস্তানি মেয়েদের পোশাক আর কি, 3 পিস 2 পিস কুর্তি যাকে বলে, যেটা পাকিস্তান এর গন্ডি পেরিয়ে আমাদের এশিয়ার অনেক জায়গায় জনপ্রিয়। আমাদের বাংলাদেশেও এটা তুমুল জনপ্রিয় এই জামা কাপড়গুলো। আমাদের বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি জামা খুবই পছন্দ করে। তো পাকিস্তানের স্টলে ঘুরে এখন কিন্তু জুতা, জামা কাপড়ের দোকানে বেশি পেলাম। মজার একটা জিনিস পাইছি, এখানে একটা চাদরের সাথে 804
ইমরান খানের কয়েদি নাম্বার দিয়ে এর একটা চাদর বানায় রাখছে। তো পাকিস্তান থেকে বেরোই তার পাশেই পাবেন ইউনাইটেড আরব আমিরাটস, মানে দুবাই বা দুবাইয়ের যে দেশ। দুবাই তো একটা অঙ্গরাজ্য, তো দুবাইয়ের পুরো দেশ ইউনাইটেড আরব আমিরাটসের একটা স্টল। এখানে পাওয়া যায় সাধারণত ওদের যেটা বিখ্যাত পারফিউম, ওদের বেশিরভাগ দোকানগুলোই পারফিউমের। তারপরে কিছু দেখা যাচ্ছে বোরখার এবং ওদের আরবিয়ান পুরুষদের যে পোশাক আলখাল্লা ওগুলার দোকান, তো এগুলাই বেশি ওদের এখানে। এছাড়া ওদের চকলেট খেজুরের দোকানও আছে। তো বের হয়ে যাবো দুবাই থেকে। তো এর ঠিক পরেই শ্রীলঙ্কা এবং আমাদের বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশের একসাথে স্টল। তো বাংলাদেশের স্টলে ঢুকে আমি খুবই হতাশ হয়েছি। শুধু একটা ফুচকার দোকান আছে বাংলাদেশি, তাছাড়া বাংলাদেশি কিছুই নাই। এই দুঃখে আমি আর ওই ভিডিওটা দেখাইলামই না কাউরে। চারিদিকে স্টলগুলো সাজানো, এটা মাঝখানের দিকটাতে ফুড কোর্টের মতো। এখানে মানুষ বসে খাচ্ছে, সময় কাটাচ্ছে। অনেক ধরনের খাবারের দোকান আছে, যার যেটা মন চাচ্ছে সে সেটা খাচ্ছে। এরপর ঠিক আমি সিরিয়াতে ঢুকলাম, দেখি সিরিয়াতে কি আছে। তো এরা শব্দের তালে তালে এদের হাতের এই যন্ত্রটি দিয়ে এদের খাবার পিষ্ট করতেছে। তো সিরিয়ান স্টলটাতে ওরা অ্যারাবিয়ান খাবারকে খুব প্রায়োরিটি দিচ্ছে, ওদের খাবারের স্টলই বেশি ওদের ভিতরে। এখানে দেখেন একজন অ্যারাবিয়ান চা বিক্রেতা অভিনব কায়দায় চা বিক্রি করতেছে। সে তার পিঠের সাথে চায়ের কেতলিটা ঝোলায় রাখছে, সে একটু সামনের দিকে ঝুঁকলেই চাটা কাপে চলে আসে, তারপরে নিয়ে ওনার কাস্টমারদের সার্ভ করে। দূরে একটা কনসার্টের মতো কিছু একটা শব্দ পাচ্ছি, কাছে গিয়ে দেখি কি কনসার্ট হচ্ছে। কাছে এসে যেটা বুঝলাম এটা একটা মঞ্চ, এই মঞ্চে বিভিন্ন দেশের শিল্পীরা তাদের নাচ গান প্রদর্শন করে। তো এখন চলতেছে ফিলিপাইনের। ফিলিপাইনের শো শেষ হওয়ার পরে কিছুক্ষণ বিরতি দিয়ে এখন শুরু হয়েছে আফ্রিকানদের কালচারাল ড্যান্স। তো এইভাবেই একটার পর একটা বিভিন্ন দেশের শিডিউল করে, আজকে কয়েকটা দেশের তো আগামীকালকে অন্য কয়েকটা দেশের, এভাবে শিডিউল করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই স্টেজে উপস্থাপন করা হয়ে থাকে। তো আপনারা আসলে, সময় নিয়ে আসলে এগুলো সবই দেখতে পারবেন। তো আমি স্টেজ থেকে বিদায় নিচ্ছি, আমি আবার চলে যাব স্টলের দিকে। তো এখানে দেখা যাচ্ছে রাশিয়ার স্টল, এবং রাশিয়া এবং আফ্রিকা পাশাপাশি, এদের ভিতরে কোনো ওয়াল নাই, এক গেট দিয়ে ঢুকলে দুইটা একসাথে ভিজিট করা যাচ্ছে। তো আফ্রিকানদের এখানে নানান ধরনের খাবার, প্রসাধনী এইগুলাই বেশি দেখা যাচ্ছে, বেশ প্রসাধনী বিক্রি করে ওরা। এরপর একে একে দেখা যাচ্ছে ইন্ডিয়া, লেবানন, প্যালেস্টাইন, চায়না। তো আমি একটু চায়নাতে ঢুকে দেখবো কি অবস্থা। চায়নার স্টলটা খুব সুন্দর, ওদের দেশের ওদের ট্র্যাডিশনাল স্টাইলেই সবগুলো করছে। তো চায়নার স্টলে অনেক কিছু পাওয়া যাচ্ছে, কি নাই চায়নার এখানে, জামা কাপড়, ইলেকট্রনিক্স, ফুড, তারপরে প্রসাধনী, অনেক কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য। চায়না থেকে বেরোলেই দেখা যাচ্ছে ওমানের সামনেই ঠিক এটা বাচ্চাদের খেলার মাঠ, বিশাল খেলার মাঠ, বিভিন্ন খেলার এবং রাইডের অপশন আছে এখানে, বাচ্চারা চাইলে রাইড নিতে পারে। খেলার মাঠে ঠিক সামনে আছে জাপান। তো চলুন ঢুকে দেখি জাপানটা কেমন।
তো জাপানের স্টলগুলোও ইলেকট্রনিক্স, ফুড এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজানো, চায়নার মতোই বলা যায়, বাট জাপানের কোয়ালিটিটা আশা করি চায়নার থেকে বেটার, যেটা আপনারা আগেই জানেন। জাপানের স্টলের ভিতরে দোতলায় ওরা একটা সুন্দর জায়গা করে রাখছে, ওদের ট্র্যাডিশনাল একটা নৃত্য পরিবেশন করতেছে ওদের দেশের নাগরিকরা। তো জাপানের পরে আমেরিকাও ঢুকো, সেম একটা দৃশ্য পাইলাম, দোতলায় ওদের একটা নৃত্য পরিবেশন হচ্ছে। এটা হলো আফগানিস্তানের স্টল। তো এই স্টলটা বেশ বড়, এর ভিতরে অনেক দোকানপাট এবং পাশাপাশি বসে গান উপভোগ করার মতো একটা জায়গা আছে। তো এই গ্লোবাল ভিলেজের ভিতরে এক্সাইটেড কিছু রাইড আছে। এটা দেখেন কত উঁচুতে, ভয়ঙ্কর একটা রাইড, আমি রাইডের নাম জানি না, বাট অনেক এক্সাইটেড রাইড আছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এই রাইডগুলো চাইলে নিতে পারেন। একটু আগে বাংলাদেশে এখান থেকে বের হয়ে গেছিলাম লজ্জায়, পর আবার মনে হলো যে না, বাংলাদেশ একটু দেখানো উচিত। তো এই হলো বাংলাদেশের স্টলের ভিতরে এইটুকু জিনিসই শুধু বাংলাদেশে আছে, আর বাংলাদেশে তেমন কিছু এখানে নাই আর কি। আসলে এই জায়গাটা ঘুরতে আসলে বেশ হাতে সময় এবং এনার্জি নিয়ে আসলে ভালো হয়। অনেক বড় জায়গা, আমি আগেই বলছি 90টা দেশের স্টল এখানে আছে, যেগুলো ঘুরে দেখার জন্য। দেখেন একটা ম্যাপ দেখাচ্ছি আমি, এই ম্যাপটা দেখলে আপনার সহজ হবে কোথায় কি অবস্থান করতে, সেটা দেখে সহজে খুঁজে নিতে পারবেন। দেখি আরও কয়েকটা স্টল একটু ঘুরে আপনাদেরকে দেখানো যায় কিনা। এই ইয়েমেনের স্টলটা অনেক বড় মনে হচ্ছে, এইটা একটু ঢুকে দেখবো কি দেখা যায়। ইয়েমেনের স্টলটা মধু দিয়ে ভরপুর, প্রচুর পরিমাণে মধুর দোকান, নানান রকমের মধু এখানে আছে। দেখা যাচ্ছে ডানে বামে প্রায় যা দেখতেছি ম্যাক্সিমামই মধুর দোকান। Brother, Yeah. I give you best hand. No, I don't need honey. Yeah, I know. Honey. I'm just taking video. Thanks a lot. এরা আমাকে একটু স্যাম্পল মধু দিল খেয়ে দেখার জন্য, সুস্বাদু হলে আমাকে, যাতে আমি কিনতে আগ্রহ হই। Why this is very thick? Yeah, because this one for mountain. The mountain honey. Mountain honey, this one. Honey number one. And how much is the price? We have this 150. I have How many kilogram here? Yeah, this one 1 kilo. 1 kilo, 150. 150. All are same price? No, different. And this one, how much? This one 1 kilo 1,000. This is expensive. White. This one 1 kilo 300. White honey? Yeah. I have ever seen first time. This one white honey. Then this one how much? This one from Russia. From Russia. Russia. And price? This one 1 kilo 300. 300. Faisal. Me also Faisal. Faisal. Yeah. Nice to meet you, Faisal. Faisal number one. Okay, brother. Assalamu alaikum. তো মধুর দোকানে স্যাম্পল মধু খেয়ে আমি আসলাম বাকি কি কি আছে দেখতে। এখানে এসে পেলাম ওদের লোকাল যে অর্নামেন্টসের দোকান। আর ওদের ড্রেস আপটা দেখেন কত সুন্দর, কোমরে একটা আত্মরক্ষার চাকু রেখে দিছে ওরা। এটা ওদের ঐতিহ্যবাহী পোশাক বা ওদের ঐতিহ্যের একটা অংশ। ঘুরতে ঘুরতে সেই চাওয়ালা ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। বিভিন্ন দেশের স্টল ঘুরতে ঘুরতে, কনসার্ট দেখতে দেখতে কোন জায়গা দিয়ে আমার প্রায় কয়েক ঘন্টা পার হয়ে গেছে আমি খেয়ালই করিনি। তো আমার ফেরার সময় হয়ে গেছে। ফেরার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে এখানে আসবেন। দুবাইয়ের প্রায় 4টা বাস স্টেশন থেকে এখানে বাস আসে। প্রথম আল রাশিদিয়া বাস স্টেশন থেকে
102 এই বাস ধরে আপনি সোজা এখানে চলে আসতে পারবেন। দ্বিতীয় ইউনিয়ন বাস স্টেশন থেকে 103 এই বাসটি দিয়ে আসতে পারবেন। তৃতীয় আল ঘুবাইবা বাস স্টেশন থেকে 104 বাস নাম্বার 104 দিয়ে আসতে পারবেন। এবং চতুর্থ বাস নাম্বার 106 যেটা মল অফ এমিরেটস স্টেশন থেকে এইখানে আসে। আর কারো যদি পর্যাপ্ত বাজেট থাকে ট্যাক্সি নিয়ে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন, শুধু ট্যাক্সিওয়ালাকে বললেই হবে গ্লোবাল ভিলেজ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই প্লেসটা সারা বছর খোলা থাকে না, এটা সাধারণত অক্টোবর থেকে আগস্ট এই কয় মাস খোলা থাকে, এবং আগস্ট থেকে অক্টোবরে যে মাঝামাঝি কয় মাস এই কয় মাস এটা কিন্তু বন্ধ থাকে অতিরিক্ত গরমের কারণে। সো আপনারা আসার আগে এটা অনলাইনে চেক দিয়ে আসবেন এটা খোলা কিনা। ভিডিওটি এবং ভিডিওর জায়গাটা যদি আপনাদেরকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।